This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন গত কয়েকদিন ধরে না বাংলার এই নেতা নেত্রী রাজনীতি এগুলোকে খুব ভালো করে ফলো করছিলাম। একটা জিনিস দেখলাম জানেন তো, এতদিন বঙ্গভঙ্গ রাজনীতি চলছিল, বঙ্গভঙ্গ রাজনীতির অভিযোগ চলছিল, আর এখন রাজনীতির বঙ্গভঙ্গ হচ্ছে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বিধানসভায় কি বলেছিলেন, বাংলাকে ভাগ করার চক্রান্ত হচ্ছে। কথাটা কি খুব অমূলক? তাও তো নয়, তাই না? কারণ দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা পাহাড়ের মানুষের স্বাতন্ত্র্যের কথা বলেন। কোচবিহারের অনন্ত মহারাজ, তিনিও তো রাজ্যসভার এমপি এবং বিজেপির এমপি, তিনি গ্রেটার কোচবিহার চান। জন বার্লা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে বলেছিলেন। আর ঝাড়খণ্ডের নিশিকান্ত দুবে তিনি তো ওই মাঝখান থেকে মালদা, মুর্শিদাবাদ আর বিহারের 3 জেলা আর সান্তাল পরগনাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা বলেছেন। তাকে আবার কাল সমর্থন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মানে বিজেপির বিভিন্ন নেতার কাছ থেকে যে সমস্ত বিভিন্ন প্রস্তাব আসছে, তাতে একটা জিনিসই অভিন্ন, বাংলার অখণ্ড থাকছে না। এটা তো বুঝতে পারছি। যুক্তি তারা যেটাই দিন, বিষয়টা যে শেষ পর্যন্ত ভাগাভাগির দিকেই যাচ্ছে, অন্তত তাদের দৃষ্টিভঙ্গির থেকে, সেটাকে কি খুব বেশি এড়িয়ে যাওয়া যাবে? মালদা মুর্শিদাবাদে যেভাবে ক্রাইসিস সিচুয়েশান তৈরি হচ্ছে ওখানকার সোসাইটি নিয়ে, তো আমার মনে হয় ওটা কেন্দ্রশাসিত জায়গা হলে ভালো হয়। কেননা চীনের থ্রেট আছে, এটা একটা মাল্টিপল বর্ডার প্লেস, তো ওখানে ডেভেলপমেন্ট এবং জন্য আরও বেশি সুরক্ষার জন্য কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী ওখানে মোতায়েন করে আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের আয়ত্তে থাকাটাই বেটার। বঙ্গভঙ্গ হোক এটা অনেকেই চায় না, পরিষ্কার কথা শুনুন, কারণ বঙ্গভঙ্গ কথাটা নিয়ে প্রথম থেকেই একটা বিবাদ রয়েছে। তো যাতে সেফটি সিচুয়েশান তৈরি করা যায়, সেফটি প্রোকেশন নেওয়া যায়, তার একটা ব্যবস্থা করা উচিত। শান্তনু ঠাকুর তো হারাতে পারেননি মধুপর্ণা ঠাকুরকে, বাংলার মানুষের রায় তো পড়ে নিয়েছেন। তো এই ধরনের বিভ্রান্তিকর কুৎসামূলক ধর্মীয় ভেদাভেদের কথাগুলো এখানে বলছেন কেন? কেন্দ্রীয় মন্ত্রী আছেন, যান, যদি দম থাকে দিল্লিকে গিয়ে বইয়ান, এখানে এই বিভেদের রাজনীতি করবেন না। জেপি নাড্ডা সাহেব বলেছে, সুকান্ত মজুমদার সাহেব বলেছে, পার্টির অফিসিয়াল স্পোক্সপারসন বলেছে, কেউ বলেনি। কেউ ব্যক্তিগত মত রেখেছে। সেই ব্যক্তিগত মত, সেটাকে আপনারা যত বেশি আলোচনা করছেন, পার্টির 2 সর্বোচ্চ রাজ্যের এবং কেন্দ্রের, তারা কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করেনি। কে কি নিয়ে আলোচনা করেছেন সেটা তো আপনারা জানেন, তবে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম আলোচনা যে কি হচ্ছে সেটাও তো টের পাচ্ছেন। ভরতপুরের বিধায়ক, তিনি তো পা ভঙ্গের কথা বলেছেন, মানে ঠ্যাং ভেঙে দেওয়ার কথা বলেছেন। মুর্শিদাবাদের 2 বিধায়ক, বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ আর সুব্রত মৈত্র, তারা ওই নিশিকান্ত দুবের বক্তব্যকে সমর্থন করেছিলেন। ওই মালদা মুর্শিদাবাদ এদের নিয়ে বিহারের সঙ্গে মিলিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল করার যে দাবি করেছিলেন, সেটাকেই সমর্থন করেছেন। এবার এক্ষেত্রে ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবিরের কি দাবি জানেন? এতে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। মানে বঙ্গভঙ্গের রাজনীতির কল্যাণে বাংলা ভাঙা থেকে ঠ্যাং ভাঙা কিচ্ছু বাদ যাচ্ছে না। ইঁদুরকে যেমন গর্তে ঢোকাতে হয় এবং খাঁচা বেঁধে তাকে খাঁচার মধ্যে আবদ্ধ করতে হয়, এই 2জন বিজেপির বিধায়ককে ইঁদুরের মতো গর্তে ঢোকাবো আমি স্পষ্টই বলছি। ওদের এত হিম্মত থাকে, ওদের ভারতবর্ষের সরকার আছে, ওরা মুর্শিদাবাদটাকে কি ভেবেছে? তারা যদি 20% ভোট ব্যাংক নিয়ে আমাদের হুমকি দেয়, আমি বলছি তো হুমকি দেবো, মেরে ঠ্যাং ভেঙে দেবো। আমি কালকেও বলেছি, আবার বলছি, কিছু করার থাকলে করুক। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে, 2 বিধায়কের প্রকাশ্যই বলছি, আপনাদের ক্যামেরায় বলছি, যদি সংযত আচরণ না করে, আমাদের ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে, সেদিন এদের বিধায়করা ইঁদুর গর্ত, যেমন ইঁদুর যেমন তাড়া করলে গর্তে ঢুকে, তেমনি গর্তে ঢুকিয়ে দেবো। কি সুন্দর! মানে রাজনীতিকরা কত কিছু পারেন, তাদের যে কত কিছুতে এক্সপার্টাইজ আছে এটা বুঝলাম। এটাও বুঝলাম ইঁদুর তারা খুব ভালো জানেন তো
চেনেন খুব ভালো ইঁদুর, অথচ দেখুন সেই কোভিড থেকে বিভিন্ন দুর্নীতির পেছনে কে যে ধেরে ইঁদুর সেটা নিয়ে অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে ইডি, সিবিআই, সবাই আদালতে বারবার বিচারকরা বলছেন ধেরে ইঁদুরের খোঁজ মিলল কেন? যে রাজনীতিকদের কাছে যান না, সব জানেন এবং কীভাবে কি করতে হবে, গর্ত থেকে কীভাবে ইঁদুরকে বার করতে হয়, আবার কীভাবে গর্তে ঢোকাতে হয়, দুটোই জানেন। যাকে এগুলো সব হচ্ছে বঙ্গভঙ্গের রাজনীতি। এবার উল্টো দিক থেকে দেখুন রাজনীতির বঙ্গভঙ্গ। বিজনেস অ্যাডভাইসারি কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামী সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই এই রাজ্য ভাগের প্রস্তাব নিয়ে ভোটাভুটির চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছিলেন, কিন্তু এবার তারপরেও থামলেন না, একদম সরাসরি প্রস্তাব নিয়ে আসছে। যে জিনিসটা তিনি অলরেডি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আর কি, সেটাকে এরকমভাবে প্রস্তাবের আকারে নিয়ে আসা, এর পেছনে কি কোনো অঙ্ক আছে? আছে তো বটেই। দেখুন প্রধান কারণটা হচ্ছে বঙ্গভঙ্গ নিয়ে বিজেপির অন্দরের যে ফাটল সেটা স্পষ্ট করে দেখিয়ে দেওয়া। আপাতত দৃষ্টিতে তো সেটা দেখাই যাচ্ছে, বিভিন্ন লোকের বিভিন্ন বক্তব্য, একবার বক্তব্যের পর ঢোক গেলা, এগুলো তো পরিষ্কার হয়ে গেছে। এবার বিপরীতধর্মী জিনিস থাকা মানেই তো দুটো একই জায়গায় যদি দুটো বিপরীতধর্মী টার্ম থাকে তাহলে কোথাও গিয়ে একটা ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা তো তৈরি হয়, তাই না? তো সেটা আছে। এবার তার বাইরেও বাধ্যবাধকতার জায়গাটা একবার খেয়াল করে দেখুন বিজেপি কী দাবি করে। তারা দাবি করে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই পশ্চিমবঙ্গ ভারতের অংশ, তাই পশ্চিমবঙ্গের বিভাজন তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আবার উত্তরবঙ্গের বিধায়কদের রাজনৈতিক হিসেব, দাবি, সবথেকে বড় কথা বাধ্যবাধকতার জায়গাটা তো আলাদা। তারা তো জানেন আপাতত আছে উত্তরবঙ্গ, সেই জায়গাটা তো ধরে রাখতে হবে। ফলে তারা সেই মতো নিজেদের দিকে তাকিয়ে, নিজেদের অঞ্চলের দিকে তাকিয়ে একটা দাবি তুলছেন। জনবিন্যাস নিয়ে ঝাড়খণ্ডের নিশিকান্ত দুবের আবার নিজস্ব যুক্তি রয়েছে, মানে প্রত্যেকেই নিজের মতো করে যুক্তি দিচ্ছেন, সবাই নিজের বক্তব্য রাখছেন, কিন্তু যেটা পরিষ্কার তার থেকে এই বিষয়টা নিয়ে মোটের ওপর একটা ভিন্ন মত রয়েছে বিজেপিতে। এবার যদি বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবটা চলে আসে তাহলে তো বিজেপির পক্ষে অফিসিয়ালি তার বিরোধিতা করা সম্ভব নয়, এমনকি ভোটাভুটি এড়ালেও সেটা নিয়ে অন্যরকম মানে হবে। আর এই মুহূর্তে যা রাজনৈতিক বাধ্যবাধকতা, বিজেপি বঙ্গভঙ্গ সমর্থন করে, এটার থেকে বড় চাপ তাদের জন্য আর কিছু হবে না। এটা তারা কোনোভাবেই এইরকম একটা প্রচার গায়ে মাখতে রাজি হবেন না। এবার ধরুন তারা ভোট দিলেন, ভোটাভুটিতে অংশগ্রহণ করলেন, নিশ্চিতভাবেই বঙ্গভঙ্গের বিরোধিতা করেই দেবেন, কিন্তু উত্তরবঙ্গের বিজেপি বিধায়করা তারা কি মন থেকে ভোট দেবেন? দেখুন যদি হুইপ না থাকে তাহলে ক্রস ভোটিং হবে না তো, মানে সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় কি? এবার এটার মাধ্যমে গোটা বিষয়টা কী দাঁড়াচ্ছে, বিজেপি ভেতর থেকে কতটা মজবুত রয়েছে সেটা হাটের মাঝখানে হাট করে খুলে ধরতেই বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবটা আনছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানে বঙ্গভঙ্গের রাজনীতির পর এটা কিন্তু রাজনীতির বঙ্গভঙ্গ স্ট্র্যাটেজি। বাংলা ভাগ করার চক্রান্ত বিজেপির, যখনই তারা হেরে যায়, যখনই বুঝে যায় আবার হারবে, তারা ভাঙতে হবে, কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, টুকরো করতে হবে, এইসব। এইবার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, শাসক পক্ষ তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রস্তাব আনছেন। তাহলে এবার এই বিজেপির নানা মুখে নানা কথা না বলে আসুন প্রস্তাবে ভোট দিন। আসবে, আমরা আমাদের স্ট্যান্ড বলেছি তো, অ্যাজ এ লিডার অফ অপোজিশন বলেছি আমরা উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে আমরা অত্যন্ত আমাদের কনসার্ন আছে, আমরা চিন্তিত বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলি থেকে হিন্দু পলায়ন নিয়ে আমরা এগুলো নিয়ে চিন্তিত। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1947-এর 20 জুন এই হাউসে হিন্দুদের জন্য দিয়ে গেছিল পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে। অবশ্যই একটা জিনিস ভাবছিলাম জানেন তো, মানে
বঙ্গভঙ্গের জন্য অনুপ্রবেশের আর দরকার কি? এমনিতেই তো ওই মালদার মুর্শিদাবাদে বঙ্গভঙ্গ হচ্ছেই, এবং তার জন্য বিজেপিকে দোষারোপ করে কোনো লাভ নেই, কারণ সেই ভাঙন রাজনৈতিক দোষারোপে থামানো যাবে না। শামশেরগঞ্জের শিবপুর এলাকায় একটা আস্ত গ্রাম আস্তে আস্তে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। অদ্ভুত, চোখের সামনে এই ছবিগুলো যখন দেখছিলাম না, তখন মনের মধ্যে প্রথম একটা কথাই আসছিল, জানেন তো, যে এই যে যাদের বাড়ি ঘরগুলো চোখের সামনে, আস্ত একটা বাড়ি হালকাভাবে জলের মধ্যে চলে গেল, তলিয়ে গেল, সেই মানুষগুলোর যাবতীয় সঞ্চয়, স্মৃতি সবই তো তলিয়ে গেল। আশা, ভরসা কি রইল বলুন তো? নদীর গর্ভে তো তারা নিঃস্ব হয়ে গেলে তাদের কি চলে মনের মধ্যে জানেন, ভাবতে পারেন? আর যে লোকগুলো মানে তার পাশে রয়েছে, যাদেরটা তখনও তলিয়ে যায়নি, তারা দিন গুনছেন, এবার তাদের পালা। আর আরেকটা জিনিস জানেন কি, সদিচ্ছা জিনিসটা ওই গুগল ম্যাপে ধরা পড়ে না। যদি পড়তো তাহলে কি দেখতেন জানেন? দেখতেন মাত্র 500 মিটারের তফাতে কিভাবে সদিচ্ছা জিনিসটাকে খুঁজে পাওয়া যায়, যেটা আমাদের এখানে নেই, সেটাই 500 মিটারের তফাতে বিহারে রয়েছে। মালদা মুর্শিদাবাদের কথা ছেড়েই দিন, ওই সমস্ত এলাকাতেও তো একই রকম ধস চলছিল, নদীর ভাঙন চলছিল। তারা বোল্ডার ফেলে, তারা কংক্রিটের বাঁধ দিয়ে গোটা বিষয়টাকে থামিয়ে দিতে পেরেছে। আমরা পারি, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, রেকর্ড করছি কতটা মানে মানুষের সম্পত্তি জলে গেলে তবে তাদের নজর ফেরানো যায় আর কি। এটাই মজা। ওই বললাম না, সদিচ্ছা সেটা 500 মিটারের তফাতে থাকে অথবা থাকে না, এরকম হাতে গরম প্রমাণ এইবার আমরা পেয়ে গেলাম। অবশ্য এটা শুধু 500 মিটার ধরে তো লাভ নেই, এই ব্যাপারটা তো মানে সব জায়গাতেই রয়েছে। ঘাটাল নিয়ে মরা কান্না তো প্রত্যেক ভোটে শুনি। গেট ভগ্ন প্রায়, টিনের চাল ভাঙাচোরা, বাথরুম এভাবেই পড়ে আছে। এটা ফ্লাড সেন্টার। বন্যা এলে এখানেই আশ্রয় নিতেন শয়ে শয়ে মানুষ। এটা হলো ফি বছর বন্যা বিধ্বস্ত ঘাটালের পান্না ফ্লাড সেন্টার, যা কিনা আপাতত ভুতুড়ে বাড়ি হিসেবেই পড়ে আছে। তাহলে আমাদের রাস্তাঘাট তো পুরো ডুবে যায়, এদের অসুবিধা হতো, তারা এখানে থাকতো। বাগানোর কোনো উদ্যোগ নেই, তারা তাদের সমস্যায় পড়বে, তারা আসতেই হবে এখানে। এর গুরুত্ব প্রচুরই, কিন্তু যখন বন্যা হয়, যাদের থাকার মতো আশ্রয় নেয় তারা এসে আশ্রয় নেয় এখানে। আর এখানে প্রায় এক মানুষের উপরেও জল থাকে, জল হয়ে যায়। তো সেই হিসাবে আমরা বহুবার জানিয়েছি, জানানোর পরেও কিছু এর কাজ হয়নি। স্থানীয় এক শিক্ষক এই ভগ্নপ্রায় বিল্ডিংয়েই বাচ্চাদের পড়াশোনা করান। নিজের দায়িত্বে খানিকটা মেরামতো করিয়েছেন তিনি, কিন্তু বর্তমানে সেটাও ক্রমশ বিপজ্জনকই। কিন্তু বন্যা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর হয়ে যায়, এখানে তার সত্ত্বেও থাকতে হয় বিপদ হাতে নিয়ে মানুষকে। এখন আর থাকা যাবে না। বৃষ্টি হলে প্রচণ্ড বৃষ্টি পড়ে, আমি এখানে টিউশন পড়াই, তবুও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেই জন্য। আর তা নাহলে তো এটা পুরো একদম বন হয়ে পড়ে থাকতো। এতভাবে বিপর্যস্ত হয়ে গেছে, এখানে থাকা খুবই মানে দুর্ভাগ্যজনক অবস্থা। থাকলে হয়তো কখনো ভেঙে পড়ে যেতে পারে। এটাই একমাত্র কেন্দ্রস্থল যেখানে বাঁচতে পারে বন্যার হাত থেকে। 2008 সালে বাম আমলে তৈরি হয়েছিল এই ফ্লাড সেন্টার। পান্না, নিমপাতা, ভাঙাদহ, বারাবন্দি সহ একাধিক গ্রামের ভরসা এই ফ্লাড সেন্টার। পান্না সহ আশপাশের গ্রামগুলো বন্যায় ডুবে যায়। দাসপুর 2 নম্বর কামালপুর, গোছাতির ফ্লাড সেন্টারেরও অবস্থা বেহাল। বন্যা হলে হাহুতাশ, আর বন্যার আগে হুঁশ নেই। বিরোধীদের অভিযোগ, অনেক বছর ধরেই বেহাল এই ফ্লাড সেন্টারটা। আমাদের প্রশাসন তার দেখভালের অভাবে ফ্লাড সেন্টার ভেঙে চুরে জল পড়ছে, বাথরুম নেই, থাকার পরিবেশে নেই। প্রতি বছরই প্রায় 6 মাস ধরে জলে ডুবে থাকে। আমরা বারে বারে দরবার করেছি, নিজেও বিধানসভাও বলেছিলাম। সেক্ষেত্রে আমি বিজেপির প্রতীকে জয়লাভ করে বিধায়ক হয়েছি বলে আমাদের কোনো প্রশাসনিক বৈঠকে ডাকে না। আর আমরা যদি কোনো গুরুত্বপূর্ণ কথা এসডিও, বিডিও বা বিধানসভার সঙ্গে আলোচনা করি, বিধানসভা অধিবেশনে আমরা সেই কথাগুলো তুলে থাকি, সেই কথারও কোনো গুরুত্ব দেয় না। যে ফ্ল্যাট সেন্টারগুলি আমাদের আছে সেগুলো সবই আমি ইন্সপেকশন করেছি, আর যেগুলোর এখন ডিফারেন্ট অবস্থায় আছে, সেই রিপেয়ারিং দরকার সেগুলোও করেছি। সেগুলোর জন্য প্রপোজাল পাঠানো আছে, ডিপার্টমেন্ট অর্থ সাহায্য দিলে সেগুলো রিপেয়ারিং আমরা করব।
বিরোধীরা বলছেন বিরোধী হওয়ায় তার কথা শোনা হচ্ছে না। এসডিও বলছেন ফ্লাড এলেই হয়ে যাবে। প্রশ্ন হলো কেন এতদিন হলো না? ঘাটালের পরিস্থিতি তো সবারই জানা। প্রশাসন কি বন্যার অপেক্ষায় বসে আছে? তৃতীয়বার জয়ী হয়ে সংসদে পৌঁছেছেন দেব। ফি বছর বন্যায় তিনিও পরিদর্শনে বের হন। তিনিও এবার বলছেন হয়ে যাবে। এই যে জিনিসগুলো আছে যেগুলোকে আমাদেরকে ফাস্ট ট্র্যাকে কাজগুলো শেষ করতে হয়, এরকম অনেক 8-10টা জিনিস আছে যে টপিকটা আজকে উঠবে এবং তাড়াতাড়ি টেন্ডারটা ক্লোজ করে যেন এই মেরামতের কাজ বা নতুন কিছু যদি লাগে ফ্লাড থেকে বাঁচার জন্য, যেটা 2-3 মাসের মধ্যে যেটা আমাদের কাজে লাগবে, সেটাকে আজকে মাথায় রেখে মিটিংটা রাখা আছে। টেন্ডার ডেকে মেরামত করতে হবে। সাংসদ নিজেই হিসেব দিচ্ছেন আরও অন্তত 2-3 মাস লাগতে পারে। বন্যা কি ততদিন অপেক্ষা করবে? প্রত্যেক বছর বন্যা হয় কিন্তু প্রশাসন ব্যবস্থা নেয় না। একই জিনিস তো আমরা রেলেও দেখছি, সেখানেও তো দুর্ঘটনার বন্যা, তাই না? পর বারবার, সেখানেও তো একই অবস্থা, ব্যবস্থা না নেওয়ার অভিযোগ। দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, কি বলেছেন জানেন? প্রথম দুর্ঘটনার পর অন্তত 5 মিনিট গেছে দ্বিতীয় দুর্ঘটনাটা ঘটার আগে। 5 মিনিট কম সময় অন্তত এই ক্ষেত্রে। দুর্ঘটনা হলে তো কোথাও গিয়ে আর্জেন্সি নিয়ে কাজ করার কথা, ওয়ার ফুটিংয়ে কাজ করার কথা। তাহলে মাঝখানের এই সময়টা কাজে লাগানো হলো না কেন? এর মধ্যেও কি গাফিলতি আছে?